জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া। বাংলাদেশের বয়স আর তার পার্লামেন্টারি জীবন সমান, ৪৫ বছর। পার্লামেন্টের রাজনৈতিক ইতিহাসে একটা অনেক বড় শূন্যতা সৃষ্টি করলো। আমার কাছে এখন মনে হয় যে নাম্বার ওয়ানকে আমরা হারালাম। কাল সুনামগঞ্জের দিরায়ে শেষকৃত্য। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ঢাকায় E9 ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠক উদ্বোধন। রিজার্ভ চুরির ঘটনায় মাঠ পর্যায়ের অপরাধীরা শনাক্ত হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। তদন্তে বিদেশি সংস্থার উপর নির্ভরতাকে দুষছে সিআইডি। দেশে প্রতিনিয়তই বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। শিক্ষা ব্যবস্থা কর্মমুখী না হওয়ায় কারণ, বলছেন শিক্ষাবিদরা। দেশে শিক্ষা ব্যবস্থার উচ্চ পর্যায়ে অবহেলা শিকার বাংলা ভাষা। মাতৃভাষায় বই নেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে, বিদেশি মৌলিক বইগুলো বাংলায় প্রকাশের তাগিদ। বিষ টোপ ও ফাঁদ পেতে ভোলার উপকূলীয় চরাঞ্চলে নির্বিচারে অতিথি পাখি নিধন, হুমকির মুখে প্রকৃতি ও পরিবেশ। প্রবীণ রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তর চলে যাওয়া রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের বিদায় বলে অভিহিত করেছেন রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন অঙ্গনের মানুষ। ফুলেল শ্রদ্ধায় বর্ষিয়ানের রাজনীতিবিদকে বিদায় জানাতে এসে এমনই মন্তব্য করলেন তারা। সুরঞ্জিত সেনগুপ্তর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অনেকেই। 7 বারের সংসদ সদস্য বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ রোববার বিকেলে আনা হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এ সময় তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। এরপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ সহ বিভিন্ন দলের নেতারা। এর আগে বেলা 12টায় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হয় ঢাকেশ্বরী মন্দিরে। এ সময় তার বর্ণাঢ্য কর্মময় ও রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন একাল ও সেকালের রাজনীতিকরা। রাজনৈতিক ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র হিসেবে আখ্যা দিয়ে তারা বলেন, সুরঞ্জিতের মৃত্যুতে কেবল আওয়ামী লীগের নয়, ক্ষতি হয়েছে পুরো দেশের। পঞ্চদশ সংসদেরই যেটা আমরা করলাম, সব ক্ষেত্রেই তিনি তার অভিজ্ঞতার ছাপ থেকে গেছেন। 1971 সাল থেকে শুরু করে লাইফ এজ এ পার্লামেন্টেরিয়ান। বাংলাদেশের বয়স আর তার পার্লামেন্টারি জীবন সমান, ৪৫ বছর। উনি প্রগতিশীল ছিলেন, গণতান্ত্রিক ছিলেন এবং আপাদমস্তক নিখাত একটি অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব। এদেশের রাজনীতিতে, পার্লামেন্টের রাজনৈতিক ইতিহাসে একটা অনেক বড় শূন্যতা সৃষ্টি করলো। সুরঞ্জিত সেনের মতো একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, বিধিবিধান জানা অভিজ্ঞ ব্যক্তি হারানো আমাদের জন্য জাতীয় একটি বিরাট লস হচ্ছে। সকালে হাসপাতাল থেকে মরদেহ নেওয়া হয় সুরঞ্জিতের জিগাতলার বাসভবনে। সেখানে স্থানীয় এলাকাবাসী সহ অনেকেই আসেন প্রিয় রাজনীতিককে শেষবারের মতো বিদায় জানাতে। আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করব এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। ওনার কাছ থেকে আমি যেটা শিখতে পেরেছি যে কোনো মানুষকে যেই আসুক তাকে সাহায্য করা। শুক্রবার হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় বর্ষিয়ান নেতা সুরঞ্জিতকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে রাত 9টায় তাকে রাখা হয় লাইফ সাপোর্টে। রোববার ভোর 4:24 চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সেখানে ছুটে আসেন তার শুভাকাঙ্ক্ষী ও দীর্ঘদিনের রাজনৈতিক সহচর। পার্লামেন্টারিয়ান, বাংলাদেশ পার্লামেন্টারি। আমার মনে হয় আমি সবসময় তাকে নাম্বার ওয়ান বলতাম। আমার কাছে এখনো মনে হয় যে নাম্বার ওয়ানকে আমরা হারালাম।
সোমবার সকাল 9টায় সিলেটে নেওয়া হবে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ। সকাল 10টায় শ্রদ্ধা নিবেদনের পর বিকেল 3টায় সুনামগঞ্জের দিরায়ে তার শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তার জীবনটা খুব বর্ণাঢ্য, তার অকাল মৃত্যু আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমাদের দলেরও অনেক ক্ষতি হয়েছে। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বাবু সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতির প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। 70-এর প্রাদেশিক পরিষদে সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন অন্যতম কনিষ্ঠ সদস্য। স্বাধীন দেশের প্রথম সংসদ সহ প্রায় সব সংসদেই নির্বাচিত হয়েছেন তিনি। 60-এর দশকের উত্তাল রাজনীতি থেকে উঠে আসা বামপন্থী এই নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আওয়ামী লীগের রাজনীতিতে। ছাত্র জীবন থেকে রাজনীতি ঘেঁষা প্রবীণ এই আইন প্রণেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গন সহ সর্বমহলে। সুরঞ্জিত সেনগুপ্ত স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে যিনি প্রজ্ঞা দিয়ে সর্বত্র পরিচিতি পেয়েছিলেন বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে। দীর্ঘদিন ধরে শরীরে বাসা বাঁধা রোগে রোববার ভোরে পরপারে পাড়ি জমাতে হল 70-ঊর্ধ্ব এই নেতাকে। রাতে হাসপাতালে ভর্তি করার পর কথা ছিল সকালে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে তাকে। কিন্তু 1946 সালে সুনামগঞ্জে জন্ম নেয়া প্রবীণ এই রাজনীতিবিদ চিকিৎসকদের আর সময় দিলেন না। সব চেষ্টা ব্যর্থ করে ভোরবেলা পৃথিবী ছাড়েন 71 বছর বয়সী গুণী এই পার্লামেন্টারিয়ান। আইনি দক্ষতা ও বিচক্ষণ রাজনৈতিক জ্ঞান সমৃদ্ধ সুরঞ্জিত সেনগুপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে প্রথম জীবনে বামপন্থী রাজনীতিতে নাম লেখান। 1970-এর প্রাদেশিক পরিষদের নির্বাচনে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের হয়ে নির্বাচিত হন তিনি। 1971-এর মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেয়া সুরঞ্জিত গত 4 দশকের সবকটি নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করা প্রথম সারির এই নেতা দলের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসলে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। সংসদ বিষয়ক জ্ঞানে ঋদ্ধ এই রাজনীতিক বর্তমান সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। দলের সবশেষ কাউন্সিলেও তাঁকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে পদায়ন করা হয়। বাংলাদেশের রাজনীতিতে খ্যাতিমান এই নেতা তার কর্মে বেঁচে থাকবেন সর্বস্তরের মানুষের মাঝে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো পৃথিবীর উচ্চ জনগোষ্ঠীর দেশগুলোর জোট E9 ফোরামের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ। রাজধানীতে ফোরামটির 11তম সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাকে সার্বজনীন করার লক্ষ্যে শিক্ষাবিদদের নতুন নতুন কর্মকৌশল নির্ধারণ করতে হবে। এছাড়া পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতার বিনিময়ের মাধ্যমে E9-এর এই সম্মেলন শিক্ষা খাতের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। 1993 সালে বাংলাদেশ, ভারত, চীন সহ পৃথিবীর জনসংখ্যাবহুল 9টি দেশ নিয়ে E9 গঠিত হলেও দেশের মাটিতে প্রথমবারের মতো জোটটির মন্ত্রী পর্যায়ের সম্মেলন। শুরুতেই জোটের নবনির্বাচিত চেয়ার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হাতে দায়িত্ব হস্তান্তর করেন পাকিস্তানের শিক্ষা বিষয়ক মন্ত্রী বালিক উর রহমান, যেখানে 2 মন্ত্রী বলেন সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে E9 ফোরামকে পাড়ি দিতে হবে অনেক পথ। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ MDGর অধিকাংশ লক্ষ্য অর্জন করেছে। শিক্ষায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। 2016 সালে প্রাথমিক পর্যায়ে ভর্তির হার 98% উন্নীত হয়েছে এবং ঝরে পড়ার হার 20% হ্রাস পেয়েছে। 2010 সাল থেকে এ পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে আমরা 2.25 বিলিয়ন পাঠ্য বই বিনামূল্যে বিতরণ করেছি। এটা বিশ্বের সবচেয়ে বৃহৎ বই বিতরণ কার্যক্রম বলে আমি মনে করি। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ সারা বিশ্বে মানবাধিকার ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। E9ভুক্ত দেশগুলোকে নতুন নতুন উদ্ভাবনী কৌশল এবং দূরদর্শী নীতির মাধ্যমে এ সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ
এবং সশস্ত্র সংঘাত আজকের বিশ্বে মানবাধিকার, শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি হিসেবে দেখা দিয়েছে। আমি আশাবাদী যে এখানে উপস্থিত শিক্ষাবিদ এবং নীতি নির্ধারকগণ SDG 4 এডুকেশন 2030 লক্ষ্যমাত্রার বিষয়ে নিজ নিজ দেশের আকাঙ্ক্ষা, অঙ্গীকার, প্রাধিকারের বিষয়গুলো আলোচনা করবেন এবং এই 9টি দেশের জন্য প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন করবেন। উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বেকোভও শুভেচ্ছা স্মারক তুলে দেন জোটটির নতুন চেয়ারম্যানের হাতে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরো থাকছে। সিরাজগঞ্জে সাংবাদিক হত্যায় জড়িত থাকার অভিযোগে পৌর মেয়র মিরুকে উপজেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র জব্দ। এবং রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাস বেলুন কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে 2 শ্রমিক নিহত, আহত আরো 2। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দেশ ও দেশের বাইরের মাঠ পর্যায়ের অপরাধীদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। চিহ্নিত হয়েছে ফিল্ড অপারেটিভদের হাত ঘুরে মূল হোতাদের হাতে টাকা পৌঁছানোর প্রক্রিয়াও। তবে ঘটনার বড় একটি অংশের তদন্ত বিদেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতার উপর নির্ভরশীল হওয়ায় তাদের শনাক্ত করা যাচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি। বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক। দিনের হিসেবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার 1 বছর পেরিয়েছে এরই মধ্যে, যদিও মামলার বছর পূর্তির বাকি আর 40 দিন। এ সময়ের মধ্যে আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন পেছানো হয়েছে 10 বার। মামলার তদারককারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক জানালেন, তদন্ত প্রতিবেদন জমা দেওয়া না গেলেও ঘটনাক্রম দাঁড় করানো থেকে শুরু করে দেশ বিদেশের মাঠ পর্যায়ের অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয়েছেন তারা। ফিল্ড অপারেটিভ পর্যায়ে কাজগুলো কি? কেউ সিস্টেম দুর্বল করেছেন, কেউ ভুয়া অ্যাকাউন্ট খুলেছেন, কেউ ভুয়া অ্যাকাউন্টে সম্পূর্ণ নিয়ম নীতি তোয়াক্কা না করে এখানে টাকা ঢুকতে দিয়েছেন, আবার টাকাটা বের করতে দিয়েছেন। যারা কাজগুলো করেছে তাদেরকে সুনির্দিষ্টভাবে আমরা চিহ্নিত করেছি। রিজার্ভ চুরির ঘটনায় নাম এসেছে ফিলিপাইন ও শ্রীলঙ্কার অপরাধীদের। তদন্ত করতে সেসব দেশ সফরও করেছেন সিআইডির প্রতিনিধি দল। সিআইডি বলছে, মূল হোতাদের শনাক্ত করতে বিদেশি সংস্থাগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে তাদের, আর এ কারণেই তদন্ত কিছুটা আটকে আছে। আমরা আটকে আছি কোথায়? আমরা তো বলছি যে 31শে জানুয়ারি যদি আমার কম্পিউটার সিস্টেম হ্যাকারের কন্ট্রোলে চলে গিয়ে থাকে 2016 31শে জানুয়ারি, তাহলে 1 ফেব্রুয়ারি শ্রীলঙ্কা এটা কেন ঘটলো, আর 1 ফেব্রুয়ারি ফিলিপাইন ওটা কেন ঘটলো? ঘটলে কারা ঘটিয়েছে এটা আমাদের বের করে এটুকু সাহায্য আমাদের করো, তখন কিন্তু আমরা লিঙ্কটা খুঁজে পাবো। বলটা কিন্তু এখন দেশের বাইরে অন্য একটা বা দুটা বা তিনটা জায়গায় পড়ে আছে। এই ফিল্ড অপারেটিভদেরকে কোন দেশে কারা খেলিয়েছেন, মূল হোতা কারা, কিছু কমন ব্যক্তি থাকা উচিত। বিচ্ছিন্ন 3টা বা 5টা ঘটনার মধ্যে যে একটা কমন ব্যক্তি থাকলে খুব সহজভাবে আমি নিজেই কনভিন্স হব এবং কনভিন্স করতেও পারবো। 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 8 কোটি 10 লাখ মার্কিন ডলার হ্যাকিং এর মাধ্যমে চুরি করা হয়। 15ই মার্চ অজ্ঞাত হ্যাকারদের আসামি করে মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছর উচ্চশিক্ষা শেষে প্রায় 5.5 লাখ শিক্ষার্থী কর্মক্ষেত্রে পা রাখেন, কিন্তু দেশে চাকরির সুযোগ না বাড়ায় শিক্ষিত বেকারের হার বাড়ছেই। মাধ্যমিক শেষ না করে যে 40% তরুণ শিক্ষা ব্যবস্থা থেকে ঝরে পড়ছে, তারাও যোগ হন চাকরিহীন মানুষের তালিকায়। বিভিন্ন গবেষণা বলছে, কর্মসংস্থান ও তরুণদের সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে অনেকটাই অন্ধকারে বাংলাদেশ। দেশের চাকরির বাজার আর শিক্ষাক্ষেত্রের অসামঞ্জস্যতা নিয়ে সিরিয়া সুলতানার 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন 2য় পর্ব। আমি ফিলোসফি সাবজেক্টে পড়াশোনা করি, কিন্তু এই সাবজেক্টের দেখি না মানে চাকরির অবস্থা খুব ভালো। একটি বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক করেছেন এই শিক্ষার্থী, কিন্তু এই শিক্ষার্থীর মতো অনেকেই জানেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শেষে ভবিষ্যৎ কি। যারা অ্যাপ্লাইড সায়েন্স না, নর্মাল আর্টস বা ব্যাকগ্রাউন্ড বা পিওর সায়েন্সের স্টুডেন্ট, এদের জন্য বাংলাদেশের চাকরি যথেষ্ট অপ্রতুল। আমাদের যে শিক্ষাক্রম এই চাকরিকে সামনে রেখে করা হয় তাহলে আমাদের জন্য ভালো হবে। আবার অনেকেই ঠিক করে রেখেছেন পড়াশোনা শেষে সরকারি চাকরির পরীক্ষায় বসবেন, তবে সে পথও সহজ নয়। তার জন্য আলাদা করে তৈরি করতে হয় নিজেকে, তাও সেই চেষ্টাও চালাতে হয় বছরের পর বছর। অনার্স 4th ইয়ারে থাকা পর্যন্ত আমি জবের জন্য ট্রাই করতেছি। আমি যে গভর্নমেন্ট চাকরির জন্য কিছুদিন পড়াশোনা করে হয়তো চাকরি হওয়ার সম্ভাবনাটা আছে, কিন্তু প্রাইভেট সেক্টরে আমি যে জব পেলাম কিন্তু এটা আসলে ওইরকম সিকিউরিটি নেই।
সরকারি চাকরি ছাড়া উচ্চশিক্ষিত বেকারদের উপায় হলো বেসরকারি চাকরি। বেসরকারি পর্যায়ে তথ্য প্রযুক্তি, কৃষিজাত খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাত, চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ ও তৈরি পোশাক খাত, পর্যটন ও পর্যটন সেবা, কারিগরি নির্মাণ খাতকে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। কিন্তু এসব খাতের জন্য বিশেষায়িত ও দক্ষতা সম্পন্ন শিক্ষিত কর্মী অনেক সময়ে খুঁজে পাওয়া যায় না। আমাদের ব্যাংকগুলো সব ফ্যান্টাস্টিক ভাবে অটোমেটেড হয়ে গেছে। সেখানে কেন আমি আমাদের কম্পিউটার সায়েন্সের ছেলেমেয়েদেরকে ইন্টার্নশিপ করার সুযোগ দিলে সে ফার্স্ট ইয়ার থেকে করুক। এটা বিশ্ববিদ্যালয়কে অ্যালাউ করতে হবে যে সে 10 দিন কিন্তু সে আইটি রুমে বসে আছে, এটা কিন্তু তার পার্ট অফ স্টাডি। হ্যাঁ, ওই 10 দিন সে কোনো কিছু মুখস্থ করবে না। কমনওয়েলথ সেক্রেটারিয়েটের তৈরি তারুণ্য উন্নয়ন সূচকে 183টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 146তম। সূচকে সবচাইতে বেশি পিছিয়ে আছে তরুণদের কর্মসংস্থান এবং সম্ভাবনার ক্ষেত্রটি, যা নির্ভর করছে শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের উপর। শিক্ষাবিদরা বলছেন, কর্মমুখী শিক্ষা বাস্তবায়ন না হওয়ার ফলে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আমাদের দেশে কারিগরি শিক্ষাটাকে আরেকটু জনপ্রিয় করা প্রয়োজন। যারা নাকি কারিগরি শিক্ষা নিয়ে এসছে, আমি সবসময় এক ধরনের আনন্দ নিয়ে লক্ষ্য করেছি, তারা কিন্তু অনেক ভালো জানে। আমি আশা করব আমাদের দেশের আরও অনেক বেশি ছেলে মেয়ে যেন অহেতুকভাবে একটা বিশ্ববিদ্যালয় কিংবা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে একটা সাবজেক্ট পড়ে বেকার না থেকে সে যদি কারিগরি একটা শিক্ষা নিয়ে সে যদি নিজেকে কর্মক্ষম তৈরি করে নেয়, সেটা কিন্তু দেশের জন্য অনেক বড় লাভ হবে। সমস্যা সমাধানে শিক্ষা অবস্থায় সিলেবাসগুলোকে সময় উপযোগী করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে বিদেশি কূটনীতিক ও দাতা সংস্থাগুলোর কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ডেকে তাদের কাছে দেশের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিকেল 3:30টায় বৈঠক শুরু হয়। ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে অংশ নেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইরান সহ ঢাকায় অবস্থানরত 47টি কূটনৈতিক মিশনের কূটনীতিকরা। এছাড়া জাতিসংঘ সহ বেশ কয়েকটি দাতা সংস্থার প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ছাড়াও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহীদুল হক বৈঠকে উপস্থিত ছিলেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, হাতিয়ার ঠ্যাঙ্গারচরে রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার সহযোগী KM নাসিরকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সকালে শাহজাদপুরে আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাহী কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। এদিকে বিকেলে অভিযুক্ত পৌর মেয়র মিরুর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র জব্দ করেছে পুলিশ। মিটিংয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ হয় যে হালিমুল হক মিরু এবং KM নাসিরকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আসছে। এবার সবাই সর্বসম্মতিক্রমে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা এই সিদ্ধান্তটাকে আমরা জেলা আওয়ামী লীগে পাঠাবো। জেলা আওয়ামী লীগ সেটা হচ্ছে কেন্দ্রে পাঠায়। জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। মেলার পঞ্চম দিনে বই এসেছে 87টি। এর মধ্যে ছোট গল্পের বইয়ের সংখ্যাই বেশি। বিকেল 3টায় গ্রন্থমেলা খুলে দেওয়ার সাথে সাথে ভিড় করতে শুরু করেন লেখক, প্রকাশক ও বইপ্রেমীরা। স্টলগুলোতে নতুন বইয়ের খোঁজে পাঠকরা। মেলায় এ পর্যন্ত 621টি নতুন বই এসেছে। প্রকাশক ও বিক্রেতারা জানান, উপন্যাস আর রচনাবলীর দিকেই ঝোঁক বেশি ক্রেতাদের। এছাড়া অনুবাদ আর গবেষণাধর্মী বইয়েরও চাহিদা রয়েছে। তবে শিশু কিশোরদের আগ্রহের তালিকায় রয়েছে সায়েন্স ফিকশন আর হরর গল্প। মেলায় আসা ক্রেতারা জানান, বইমেলার আকার বাড়ানোয় অনেকটাই স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারছেন তারা। খোঁজ নিতে পারছেন পছন্দের বই। বই কিনতে আসছি, বই ঘুরে দেখছি, বই কিনেছি অনেকগুলো। বই মেলায় এসে ভালো লাগছে, একটা বই কিনেছি। ২০শে ফেব্রুয়ারি যে বাংলা বই মেলা যে হয়, বিভিন্ন বই ওরা তো এগুলোতে ফ্যামিলিয়ার না, ওদেরকে দেখানোর জন্য বাংলাদেশের বিভিন্ন বই, বিভিন্ন দেশের বই কিনা, এটা তো ওরা জানে না, এর জন্য ওদেরকে জানানোর জন্যই নিয়ে আসছি। অন্যান্য বছরের তুলনায় এবছর আরো ভালো যাচ্ছে আর কি, আশা করছি আরো ভালো যাবে। সন্ধ্যার সময়ে আরো থাকছে, ভ্রমণ নিষেধাজ্ঞার উপর আদালতের স্থগিতাদেশ বাতিল করতে ট্রাম্প প্রশাসনের আবেদন প্রত্যাখ্যান, শুনানি চলছে।
রাজধানীর যাত্রাবাড়িতে গ্যাস বেলুন কারখানায় বিস্ফোরণে মারা গেছেন 2 শ্রমিক, আহত হয়েছেন আরও 2 জন। দুপুরে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে যাত্রাবাড়ির শেখদি বটতলায় বেলুনে গ্যাস ভরানোর কারখানাটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে টিন শেড ঘরটি বিধ্বস্ত হয়। সেখানে থাকা 4 শ্রমিকের 2 জন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অন্য 2 জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, শেখদি বটতলার টিন শেড ঘরটিতে সিলিন্ডারের মাধ্যমে বেলুনে গ্যাস ভরানোর কাজ হতো। দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের শোক প্রস্তাবের ওপর বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। মুখোমুখি আমাদের হতে হয়েছে। 21শে আগস্ট যখন গ্রেনেড হামলা হয়, এই গ্রেনেড হামলার সময়ও তখন আমাদের সাথে এখানে অনেকেই আছেন যারা গ্রেনেড হামলায় সেই স্প্লিন্টারে আহত হয় এবং তার মধ্যে সুরঞ্জিত সেনগুপ্ত ছিল। এবং এই যে 21শে আগস্ট গ্রেনেড হামলা, আমরা বিরোধী দলে ছিলাম, আমি বিরোধী দলের নেতা ছিলাম, সেই সময় আমরা এর উপর কোনো আলোচনা করতে পারিনি। আমাদের এতগুলি সংসদ সদস্য, এখানে ওবায়দুল কাদের আছে, আমির হোসেন আমু আছেন, আমাদের শেখ সেলিম আছে, তাছাড়া আমাদের আর অনেকে এখানে ছিলেন আছে যারা ওই স্প্লিন্টার যাদের শরীরে এখনো আছে অনেকের, আমাদের হাসান মাহমুদ আছে, এরকম অনেকে আছে আমাদের। না, আমাদের বাবু, ওই বাবুর ভালো নামটা কি, নজরুল ইসলাম বাবু, ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে আমার মনে হয় এখানে আমাদের বহু সংসদ সদস্যরা যারা সেই সময় ওই স্প্লিন্টারের আঘাতে তারা মানে আহত। আমরা এতজন মানুষ তখন এই পার্লামেন্টে যারা আমরা মেম্বার ছিলাম, আমাদের মধ্যে যতজন আহত, আমাদেরকে বিএনপির আমলে খালেদা জিয়া সরকার একটা আলোচনাও করতে দেয়নি, বরং সেখানে এই জায়গায় মানে দাঁড়িয়ে তখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ওই গ্রেনেড হামলার কথা শুনে তারা যেন আরো উৎফুল্ল হাততালি এবং বলে বসলো যে আমি নাকি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে যে গ্রেনেড মেরেছি। এবং খালেদা জিয়া যখন এই বক্তৃতা দেয় তখন সে তখন একটা প্রধানমন্ত্রী দেশের, সে এই কথা বলে যে গ্রেনেড আমি ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছি এবং ওখানে গ্রেনেড মেরেছি। আর তার দলের লোকরা এখানে বসে, বিএনপির লোকরা হাততালি দিয়েছে। তো এইরকম অনেক পরিস্থিতি আমাদের দেখতে হয়েছে। এবং সুরঞ্জিত সেনগুপ্ত দীর্ঘদিন তাকে চিকিৎসা দেওয়া হয় দিল্লিতে। আমাদের যেমন আব্দুর রাজ্জাক, ওবায়দুল কাদের, আমাদের আমির হোসেন আমু সহ অনেকেই, তাদেরকে দিল্লিতে পাঠানো হয়, চিকিৎসা দেওয়া হয়। সেই সময় উনারও চিকিৎসা হয়। যাদের শরীরে যে স্প্লিন্টার ছিল তাদের কষ্টটা কিন্তু এখনো আছে, কিন্তু সেই অবস্থাও মানে তাকে মোকাবেলা করতে হয়েছে। যাই হোক, নির্বাচনে জয়ী হয়ে এখানে এসেছেন, আমাদের সংবিধান সংশোধন কমিটির চেয়ারপারসন ছিলেন। এবং এই সংবিধান আমরা দীর্ঘদিন পর, যে সংবিধান বারবার মানে সামরিক শাসনের দ্বারা সঙ্গীনের খোঁচায় ক্ষতবিক্ষত ছিল, যে সংবিধান সম্পূর্ণ বাংলাদেশের যে মানে আদর্শ নীতি লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের পর ৭২ সালে যে সংবিধান ওদের রচিত হয়েছিল, আমরা সেই সংবিধান আবার পুনঃপ্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের সেই চেতনাকে আবার ফিরিয়ে আনা, মানুষের মাঝে সেই চেতনাটাকে জাগ্রত করতে পেরেছি। এটা অনেক সংগ্রামের পথ পাড়ি দিয়েই আমাদের এটা করতে আমরা সক্ষম হয়েছি। দর্শক, দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে সদ্যপ্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের শোক প্রস্তাবের উপর বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শীত প্রধান অঞ্চল থেকে আসা অতিথি পাখির কলকাকলিতে মুখর ভোলার উপকূলীয় চরাঞ্চলগুলো। সকাল বিকাল অতিথি পাখির কিচির মিচির উড়ে বেড়ানো আর জলকেলি দর্শনার্থীদের মন ছুঁয়ে যায়। তবে অসাধু কিছু শিকারের অপতৎপরতার কারণে নির্বিঘ্নে বিচরণ করতে পারছে না অতিথি পাখিরা। চরাঞ্চলে ফাঁদ ও বিষ্টপ দিয়ে নির্বিচারে পাখি নিধন চলছে। নাসিরুদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
বঙ্গোপসাগরের কোলঘেঁষা চর কুকরিমুকরি, চর শাহজালাল, চর শাহজাহান, চর পিয়াল, আইলউদ্দিন চর, চর নিজাম, দমার চর, ডেগরার চর সহ মেঘনা, তেঁতুলিয়ার মধ্যবর্তী নতুন চরগুলোতে সকাল বিকাল খাবার সংগ্রহ করতে দেখা যায় অতিথি পাখিদের। খাবারের সন্ধানে নিজ দেশ ছেড়ে আসা এসব অতিথিরা এদেশে এখন আর নিরাপদ নয়। অসাধু শিকারীরা সিন্ডিকেট করে কারেন্ট জালের ফাঁদ আর বিষটোপ দিয়ে প্রতিদিন শত শত পাখি নিধন করছে। বিষটোপ দিয়ে মারা কিছু পাখি গোপনে বাজারে বিক্রি করলেও অধিকাংশই নদীতে ভেসে যায়। এতে অতিথি পাখির সংখ্যা যেমন কমছে, তেমনি হুমকির মুখে পড়ছে নদ নদীর পরিবেশ। ধানের সাথে বিষ মিকায়া তারা মনে করেন এই সরে সমস্ত সর খালি ধানগুলার সিডে বিষ মিয়ানোর জন্য এই আঁশটা ধান খায়া আঁশটা মারা যায়। যে আঁশটা মনে করেন টোকাই লইয়া যা, আর যে আঁশটা মনে করেন থাকা যায় এটা বাসা যা। বিষটোপে শুধু পাখির ক্ষতি হচ্ছে না, পরিবেশের অন্যান্য প্রাণীদেরও মৃত্যু ঝুঁকি বাড়ছে বলে জানালেন প্রাণী বিশেষজ্ঞ। মানুষের জন্য তারা মাংসটা নিয়ে নিল, ইন্টেস্টাইন গুলো ফেলে দিল বাইরে। তাহলে এই যে হিমোটক্সিন বা নিউরোটক্সিন এটা কিন্তু জমা হচ্ছে কি ইন্টেস্টাইনে। তো সরাসরি যখন আমার প্রাণীরা এগুলো খাবে তখন কিন্তু তাদের মৃত্যু ঝুঁকি রয়ে যাচ্ছে। আর এসব পাখি খেলে মানুষের ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান জেলার সিভিল সার্জন। বারবার এই বিষাক্ত পাখি খেলে পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, লিভার, কিডনি এগুলোর সমস্যা দেখা দিতে পারে। একসময় তাদের খাদ্যনালীর ক্যান্সার সহ অন্যান্য জটিলতা দেখা দিতে পারে। পাখি ধরা বন্ধ ও অতিথিদের অবাধ বিচরণ নিশ্চিত করতে এলাকা ভিত্তিক টহল বৃদ্ধি সহ নিরাপত্তা বাড়ানোর কথা জানালেন বন বিভাগের কর্মকর্তা। অতিথি পাখি এবং বন্যপ্রাণী সংশ্লিষ্ট, বন অপরাধ সংশ্লিষ্ট আমরা অপরাধ দমনের জন্য আমরা একটা টহল টিম করি। ওই টহল টিম এবং আমাদের নিয়মিত বিট কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করা হয়। বাংলাদেশ বার্ড ক্লাবের পর্যবেক্ষণে এবছর 18টি চরে 84 প্রজাতির প্রায় 50,000 পাখি দেখা গেছে। এর মধ্যে দেশি পাখি 27 প্রজাতির ও 57 প্রজাতির পরিযায়ী পাখি রয়েছে। সময় সংবাদ, ভোলা। নারায়ণগঞ্জে 7 খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত সার্জেন্ট এনামুল হক কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে মাগুরা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় 7 খুনের ঘটনার পর থেকেই পলাতক ছিল এনামুল কবির। তাকে ধরতে বিভিন্ন সময় অভিযান চালানো হয়। আদালতে ফাঁসির রায়ের পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয় মাগুরায়। এরপর থেকেই এনামুলকে গ্রেফতারের জন্য সোর্স নিয়োগ করে পুলিশ। সকালে শহরের ভাইনার মোড় এলাকায় অভিযান চালিয়ে এনামুলকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে মাগুরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকার সহ 7 জনকে অপহরণের পর হত্যা করা হয়। দেশের বাইরের খবর। মুসলিম প্রধান 7 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে ট্রাম্পের নিষেধাজ্ঞার উপর আদালতে স্থগিতাদেশ বাতিল করতে ট্রাম্প প্রশাসনের করা আবেদন প্রত্যাখ্যান করেছেন দেশটির আপিল বিভাগ। তবে শুনানি চলছে। রোববার আবেদন প্রত্যাখ্যান করেন দেশটির আপিল বিভাগ। তবে আদালত জানান, আবেদনের উপর পুরোপুরি শুনানি না হওয়া পর্যন্ত নিম্ন আদালতের আদেশ বহাল থাকবে। একই সঙ্গে আরও যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সোমবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এর ফলে ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতের স্থগিতাদেশ বহাল থাকল। এর আগে আদালতের ওই স্থগিতাদেশকে হাস্যকর উল্লেখ করে নিষেধাজ্ঞা পুনর্বহালের অঙ্গীকার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতের স্থগিতাদেশের পরেই বিমানবন্দরে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে কাজ শুরু করে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। বাংলাদেশ ও ভারত এ দলের প্রস্তুতি ম্যাচের খবর। 9 ফেব্রুয়ারি বহুল প্রতীক্ষিত টেস্ট ম্যাচের আগে 2 দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে ভারত এ দলের চেয়ে 133 রানে এগিয়ে থেকে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হায়দ্রাবাদের জিমখানা গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে মুশফিক ও সৌম্যর 50-তে 8 উইকেটে 224 রান করে ইনিংস ঘোষণা করে টাইগাররা। জবাবে দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ 1 উইকেটে 91 রান। ভারতের মাটিতে ঐতিহাসিক টেস্টের আগে এই ম্যাচেই নিজেদের প্রস্তুতিটা সেরে নেওয়ার লক্ষ্য টাইগারদের। যদিও ব্যাটিংয়ের শুরুটা আশানুরূপ হয়নি বাংলাদেশের। ইমরুল 4 ও তামিম আউট হন মাত্র 13 রান করে। তবে রানের খোঁজে থাকা সৌম্যর 50-তে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সৌম্যর ব্যাটে আসে 52 রান। এরপর মুমিনুল 5 ও মাহমুদুল্লাহ ব্যক্তিগত 23 রান করে দ্রুত আউট হলে হাল ধরেন অধিনায়ক মুশফিক। সাব্বিরকে সঙ্গে নিয়ে 71 রানের জুটি গড়ায় পথে নিজেও 50 তুলে মুশি আউট হন 58 রান করে। এছাড়া সাব্বিরের 33 ও লিটন দাসের অপরাজিত 23 রানে 224 রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাব দিতে নেমে দলীয় 41 রানে শুভাশিসের বলে কায়েসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ভারত এই দলের অধিনায়ক মুকুন্দ। এরপর আর ব্রেক থ্রু এনে দিতে পারেননি বাংলাদেশের বোলাররা। দিন শেষে পাঞ্চাল 40 ও আয়ার 29 রানে অপরাজিত আছেন।
সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় সংসদ চত্বরে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। রাজনৈতিক অঙ্গনের শোকের ছায়া। কাল সুনামগঞ্জের দিরাইয়ে শেষকৃত্য। সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ঢাকায় ইনাইন ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠক উদ্বোধন। রিজার্ভ চুরির ঘটনায় মাঠ পর্যায়ের অপরাধীরা শনাক্ত হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। তদন্তে বিদেশি সংস্থার উপর নির্ভরতাকে দুষছে সিআইডি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বরাবরই অবহেলার শিকার বাংলা। নেই মাতৃভাষায় বই, বিদেশি মৌলিক বইগুলো বাংলায় প্রকাশের তাগিদ। বিষ টোপ ও ফাঁদ পেতে ভোলার উপকূলীয় চরাঞ্চলে নির্বিচারে অতিথি পাখি নিধন। হুমকির মুখে প্রকৃতি ও পরিবেশ। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।